হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইজে তোমরা স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা এখন দেখছো এএনএম জিএনএম 2024 জন্য অন্তিম প্রস্তুতি পর্ব। এখানে আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের উপর টোটাল 30টি করে প্রশ্ন নিয়ে আলোচনা করছি। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সবগুলোই। আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের পার্ট নাম্বার 07। ঠিক আছে, আমরা 6টি পার্ট ইতিমধ্যে কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা এখানে টোটাল 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হয়ে চলেছে, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে, একদম স্কিপ করে দেখবে না। কোন প্রশ্নে আমি কি ব্যাখ্যা দিচ্ছি সেগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আর এখানে যে ধরনের প্রশ্ন করানো হচ্ছে একটু ভালো কোশ্চেনগুলো আছে। এই কোশ্চেনগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারো, করতে পারো, তাহলে তোমাদের এক্সামে যে সমস্ত প্রশ্ন আসবে আশা করছি তোমরা সেগুলো সবগুলোই সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ক্লাসে তোমরা নতুন, তোমাদের স্বাগত জানাই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে বেল আইকনটি রয়েছে, বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন মিস না হয়। ক্লাস আসার সাথে সাথেই যেন তোমরা ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, আর এই সমস্ত কোশ্চেন পিডিএফ তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই দুই গ্রুপে তোমরা সমস্ত ক্লাস পিডিএফ, এছাড়াও আমাদের যে মক টেস্ট চলছিল কম্পোজ স্টাডির পক্ষ থেকে, সেই মক টেস্টের পিডিএফগুলোও কিন্তু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে এখনই জয়েন করতে পারো, নয়তো বা ক্লাস শেষে গ্রুপগুলোতে জয়েন করো, সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিও। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন কী আছে। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। ম্যাগনেটিক ওয়েভ নয়। অপশন দেওয়া আছে, দেখো, আলো, আলফা রশ্মি, বিটা রশ্মি নাকি এক্স রশ্মি। এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। আলফা রশ্মি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একদম ঠিক। বিটা রশ্মিও এবং এক্স রশ্মিও। ঠিক আছে, আলফা রশ্মি কিন্তু কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোনটি ভেক্টর নয়? অপশন আছে বেগ, গতিশক্তি, তড়িৎ ক্ষেত্র নাকি বলের ভ্রামক। নিচের কোনটি ভেক্টর নয়, অর্থাৎ স্কেলার, মানে মান থাকবে, হয় অভিমুখ থাকবে না। ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি, মান এবং অভিমুখ দুই থাকবে, কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে মান থাকবে, অভিমুখ থাকবে না, তাই তো? তাহলে এখানে বলেছে ভেক্টর নয় কোনটি। অপশন আছে বেগ, গতিশক্তি, তড়িৎ ক্ষেত্র নাকি বলের ভ্রামক। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, গতিশক্তি অথবা কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তি, এটা কিন্তু ভেক্টর রাশি নয়। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে একটি অঙ্ক এখানে দেওয়া আছে। বলেছে একটি বস্তুর ভর 2 কেজি, এটি 10 মিটার পার সেকেন্ড বেগে সরল রেখায় গতিশীল। মানে একটা 2 কেজি ভরের বস্তু আছে, এটি সরল রেখায় গতিশীল হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড বেগে। 10 মিটার পার সেকেন্ড বেগে যে বল প্রয়োগ করলে এটিকে 2 সেকেন্ডে থামানো যাবে, তা হলো, আমরা কতটা বল যদি অপোজিট দিকে প্রয়োগ করে থাকি তাহলে আমরা এটাকে 2 সেকেন্ডে থামাতে পারবো। খুব ইজি একটা কোশ্চেন। এখানে তোমাদের দুটো ফর্মুলার প্রয়োজন হবে। দেখো, সবার প্রথমে আমাদের বের করতে হবে যে অ্যাসিলারেশনটা কত। এই যে বলটি যে যাচ্ছে, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে যে যাচ্ছে, এর অ্যাসিলারেশন বা ত্বরণটা কত। ত্বরণ আমাদের বের করতে হয় কীভাবে? আমরা জানি যে অ্যাসিলারেশন ইকুয়ালস টু ভেলোসিটি আপন টাইম, তাই তো? বেগ বাই সময়। তাহলে বেগ এখানটায় দেওয়া আছে আমাদের 10, সময় দেওয়া আছে 2। তাহলে এখানে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। মানে 2 সেকেন্ড পরে এই যে বলটি আছে, এই বলটির ত্বরণ কত হবে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলে এতটুকু? এবারে বলেছে আমাদের ফোর্স বের করতে হবে, বল প্রয়োগ করতে হবে। এবারে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি যে এফ ইকুয়ালস টু এম এ, এটা জানি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এবার আমাদের এখানে ফোর্স বের করতে হবে। এফ ইকুয়ালস টু মাসের মান দেখো আমাদের দেওয়া আছে 2, আর অ্যাসিলারেশন দেওয়া আছে আমাদের, ত্বরণ দেওয়া আছে 5। তাহলে এখানে আসছে কত? 10 নিউটন। দেখো, অপশন নাম্বার এতে দেওয়া আছে 10 নিউটন। আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। তাহলে একটি বস্তুর ভর 2 কেজি, এটি 10 মিটার পার সেকেন্ড বেগে সরলরেখায় গতিশীল হলে এটিকে 2 সেকেন্ডে থামাতে আমাদের যে বল প্রয়োগ করতে হবে তার মান হবে 10 নিউটন। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখা বলেছে, যে ঘটনাটি আলোর তরঙ্গ মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায় না, সেটি কি? আলোর তরঙ্গ মতবাদ, আলোর যে ওয়েভ নেচার আছে, সেই ওয়েভ নেচারের মাধ্যমে আমরা আলোর কোন বৈশিষ্ট্যটিকে ব্যাখ্যা করতে পারবো না। অপশন আছে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন নাকি আলোক তড়িৎ ক্রিয়া। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, আলোক তড়িৎ ক্রিয়াকে আমরা আলোর তরঙ্গ মতবাদ দ্বারা ব্যাখ্যা করতে পারি না। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখা বলেছে, একটি তেজস্ক্রিয় মৌল দেওয়া আছে X88 196। এখান থেকে তৈরি হচ্ছে কি বিয়োজনের ফলে Y78 164। এই যে মৌলটি রয়েছে এক্স মৌল, এই এক্স মৌল থেকে যে ওয়াই মৌল তৈরি হলো বিয়োজনের মাধ্যমে, এখানে আমাদের কতগুলো আলফা রশ্মি
ঠিক আছে, আলফা কণা আর কতগুলো বিটা রশ্মি আর বিটা কণা নির্গত হয়েছে এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো এটা তোমাদের আমি একদম শিখিয়ে দিচ্ছি, খুব ভালো একটা কোশ্চেন। যদি তোমাদের এএনএম জিএনএমে আসে তাহলে এটার একটা পার্ট যে কোনো আসতে পারে। যেমন ধরো জিজ্ঞেস করলো যে শুধুমাত্র আলফা কণা কতগুলো নির্গত হলো অথবা বিটা কণা কতগুলো নির্গত হলো, দুটো আসার চান্স খুব কম আছে। তবু আমি তোমাদের দুটোই শিখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে করতে হবে। সবার প্রথমে এখানে দেখো আমাদের ভর সংখ্যা, এক্সের ক্ষেত্রে দেওয়া আছে 196 আর ওয়াইয়ের ক্ষেত্রে দেওয়া আছে 164, তাই তো 164 196। এবারে এই 196 থেকে 164 বিয়োগ করে দাও, কত আসছে 32। এবারে দেখো আলফা রশ্মি সবার প্রথমে বলেছে, আমরা সবার প্রথমে বের করবো যে কটা আলফা রশ্মি নির্গত হচ্ছে। আমরা জানি যে একটি আলফা কণা যদি নির্গত হয় তাহলে ভর সংখ্যা কমে 4। এবারে 32, ভর সংখ্যা 32 কমে গিয়েছে, তাহলে 32 ভর সংখ্যা কমার জন্য আমাদের কয়টা আলফা কণা নির্গত হতে হবে, টোটাল 8টি। তাহলেই দেখো 4 8 32 হচ্ছে, তাহলে এখানে আমাদের কয়টা আলফা কণা নির্গত হচ্ছে, 8টি। এবারে অপশান নাম্বার এ এবং বি দেখো উভয়ই 8 দেওয়া আছে, সি এবং ডিতে 6 6 দেওয়া আছে, তাই সি এবং ডি কেটে দাও, সি এবং ডি হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দিলাম 8টা আলফা কণা নির্গত হয়ে গেল। এবারে যদি একটা আলফা কণা নির্গত হয় তাহলে আমাদের পরমাণু ক্রমাঙ্ক কত করে কমে, 2 করে কমে। তাহলে 8টা আলফা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক কত হ্রাস পাবে, সেটা হলো 8 গুণ 2 সমান সমান 16, পরমাণু ক্রমাঙ্ক 16 হ্রাস পাবে। এবারে দেখো এখানে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া হচ্ছে 78, এখানে দেওয়া আছে 88, বিয়োগ করে দেখো আসছে কত 10, তাই তো। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কমে যেত কত 16। তাহলে এখানে দেখো বিটা রশ্মি যে দেওয়া আছে, এবারে বিটা কণা যদি নিশ্চিত হয় বা বিটা কণা যদি নির্গত হয় তাহলে কত করে বাড়ে, পারমাণবিক ক্রমাঙ্ক কত করে বাড়ে, 1 করে বাড়বে। এবারে এখান থেকে দেখো বিয়োগ করে আমাদের 10 আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যদি আলফা কণাই 8টা বেরোতো তাহলে আমাদের এখানে 78-এর জায়গায় অন্য কিছু থাকতো, কারণ আমাদের 16 কমে যেত। 88 থেকে 16 কমে গেলে কত হয় 72, তাহলে আমাদের এখানে 72 হওয়া উচিত ছিল, 78 নয়। এবারে 78 কেন হয়েছে, কারণ এখান থেকে বিটা রশ্মি নির্গত হয়েছে, আর বিটা রশ্মি নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যায়। তাহলে যদি শুধুমাত্র আলফা কণা বেরোতো তাহলে আমাদের এখানে আসতো 72, কিন্তু এখানে আমাদের অ্যাড করতে হবে আরও 6। তাহলে এই 6 অ্যাড করার জন্য আমাদের বিটা রশ্মি কটা নির্গত হতে হবে, 6টি বিটা রশ্মি নির্গত হলেই এখানে 6 অ্যাড হবে, তারপরেই কিন্তু এটা 78 দাঁড়াবে। তাহলে এখানে আমাদের 6টা বিটা কণা নিশ্চিত হবে। দেখো অপশান নাম্বার এতে দেওয়া আছে 8,6। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশান নাম্বার এ। বুঝতে পারলে, একটা আলফা কণা যদি নির্গত হয়, দেখো আলফা কণা কি He42, মানে একটা আলফা কণা নির্গত হলে 4 ভর সংখ্যা কমে যাবে এবং 2 পারমাণবিক ক্রমাঙ্ক কমে যাবে। আর একটি বিটা কণা যদি নির্গত হয় তাহলে কি হবে, 1 করে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাবে। এভাবেই কিন্তু তোমাদের এই সমস্ত অঙ্কগুলো সলভ করতে হয়। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখা বলেছে, একটি তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় কিভাবে। তড়িৎ চুম্বকের শক্তি, ইলেকট্রোম্যাগনেটের শক্তি আমরা কিভাবে বাড়াতে পারবো। অপশন দেওয়া আছে পাক সংখ্যা বৃদ্ধি করে প্রবাহ মাত্রা কমিয়ে, পাক সংখ্যা বৃদ্ধি করে প্রবাহ মাত্রা বাড়িয়ে, পাক সংখ্যা কমিয়ে এবং প্রবাহ মাত্রা কমিয়ে, নাকি পাক সংখ্যা কমিয়ে এবং প্রবাহ মাত্রা বাড়িয়ে। এটা তোমাদের আগেও করানো হয়েছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, পাক সংখ্যা যদি আমরা বৃদ্ধি করে দেই, আর্মেচারের পাক সংখ্যা আমরা বৃদ্ধি করে যদি প্রবাহ মাত্রা মানে আই এর মান যদি আমরা বাড়িয়ে দিই তাহলে সেই তড়িৎ চুম্বকের শক্তি কিন্তু বেড়ে যায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি। নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 627 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের চাপ যথাক্রমে দেওয়া আছে P1 এবং P2, মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ P1 এবং 627 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ P2 দেওয়া আছে। এবারে আয়তন অপরিবর্তিত, অর্থাৎ আয়তন হলো কনস্ট্যান্ট, তাহলে P1:P2 কত হবে। দেখো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি যে PV = nRT, এটা জানি। এবারে আমাদের এখানে আয়তন কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে আমাদের মোল সংখ্যা কনস্ট্যান্ট, আর আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টই, তাহলে এগুলো কেটে দাও, তাহলে কি হচ্ছে P ভ্যারাইজাস T। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, P1/T1, ঠিক আছে, P2/T2। এবারে এটাকেই আমরা যদি ভালো মতো লিখতে চাই তাহলে P1/P2 = T1/T2 লিখতে পারি, তাই তো। আর আমাদের এখানে চেয়েছে কি P1/P2। এবারে কেমিস্ট্রিতে যদি আমাদের কোশ্চেন সলভ করতে হয় তাহলে উষ্ণতাটাকে কিন্তু আমাদের ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে চলবে না, আমাদের এটাকে কেলভিনে নিয়ে যেতে হবে, মানে পরম উষ্ণতা স্কেল অনুযায়ী আমাদের মান বের করতে হবে। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, 27 + 273 মানে 300 কেলভিন, তাই তো। যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিয়ে যাই তাহলে আমাদের 273 দিয়ে যোগ করতে হয়। তাহলে দেখো T1 দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হলো গিয়ে 300 কেলভিন, মানে P1/P2 = 300। আর এখানে 627 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো 900 কেলভিন, এখানে নিচে 900। এবারে কাটাকাটি করলে দেখো 1/3 আসছে, তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর।
27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 627 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের চাপ যদি P1 এবং P2 হয় এবং আয়তন যদি অপরিবর্তিত থাকে তাহলে P1:P2 অর্থাৎ P1/P2 হয়ে যাবে 1/3 অথবা 1:3। ঠিক আছে, বুঝতে পারলে কীভাবে করলাম অঙ্কটা? ইজি কোশ্চেন ছিল কিন্তু ভালো। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখা বলেছে পিএন সংযোগ ডায়োডে ব্যবহার করা হয়। পিএন সংযোগ ডায়োড আমরা কি ব্যবহার করে থাকি? অপশান দেওয়া আছে একমুখী কারকে, বিবর্ধকে, স্পন্দকে নাকি মডুলেটরে। পিএন সংযোগ ডায়োড আমরা কোথায় ব্যবহার করে থাকি? রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, একমুখী কারকে ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখা বলেছে CH2 ডবল বন্ড CH বন্ড C ট্রিপল বন্ড CH অণুতে C1 এবং C4 পরমাণু সংকরায়ন কত হবে? অপশান দেওয়া আছে SP SP2 SP2 SP SP3 SP নাকি SP SP। দেখো আমি তোমাদের সবার প্রথমে বুঝিয়ে দিই যে SP SP2 এবং SP3 কখন হয়। দেখো মিথেনের ক্ষেত্রে কি হয়? CH তাই তো, এটা হলো মিথেনের স্ট্রাকচার। এবার এখানে দেখো এই যে একটা সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ডগুলোকে আমরা সিগমা বন্ড বলে থাকি। ঠিক আছে, এগুলো একটা সিগমা বন্ড। এবারে আমাদের সবসময় এই SP SP2 SP3 এগুলোকে আমরা হাইব্রিডাইজেশন বলে থাকি। হাইব্রিডাইজেশন করতে হলে আমাদের সবসময় সিগমা বন্ডটাকে কাউন্ট করতে হয়। এখানে দেখো সিগমা বন্ড কয়টা আছে? 1 2 3 4, তাই আমরা এখানে লিখবো SP3। দেখো এখানে 3, পির উপরে 3 দেওয়া আছে, এস এর উপরে 1 ধরে নাও, তাহলে এখানে 4 হয়ে যাচ্ছে। এবারে আরেকটা দেখাবো তোমাদের ইথেনের ক্ষেত্রে। দেখো কী হয়? CH2 ডবল বন্ড CH2, তাই তো, এখানে ডবল বন্ড আছে। এবারে মাথায় রাখবে যে ডবল বন্ডে কি থাকে? একটা সিগমা থাকবে, একটা পাই বন্ড থাকবে। ঠিক আছে, এবারে এটাকে যদি আমি একদম খুলে লিখি তাহলে দেখো এরকম হচ্ছে ডবল বন্ড C, এরকম। এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H, এখানে একটা H। এবারে সিগমা বন্ড কাউন্ট করো এই কার্বনের ক্ষেত্রে। দেখো এখানে 1 2, এই যে তিনটা সিগমা বন্ড আছে, তাই এই কার্বনের হাইব্রিডাইজেশন হয়ে যাবে আমাদের SP2। এখানে 2 আর এখানে 1, এই হলো 3। ঠিক আছে, গেল। এবারে তোমাদের ট্রিপল বন্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা। দেখো এটা আমি মুছে দিলাম সম্পূর্ণটা, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে, এগুলো কিন্তু PDF-এ তোমরা একটাও পাবে না। ঠিক আছে, তাই সাথে তোমরা ভিডিও পজ করে সাথে লিখে নেবে তোমাদের যতটুকু প্রয়োজন, আর অবশ্যই কিন্তু বোঝার চেষ্টা করবে। দেখো এবারে আমি তোমাদের ট্রিপল বন্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখো ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমি তোমাদের অ্যাসিটিলিন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো HC ট্রিপল বন্ড CH। এবারে ট্রিপল বন্ডের ক্ষেত্রে শুধুমাত্র একটি সিগমা থাকবে আর দুটি পাই থাকবে। এবারে এই কার্বনের ক্ষেত্রে দেখো এখানে একটা সিগমা দেওয়া আছে, এখানে একটা সিগমা দেওয়া আছে, এই তিনের মধ্যে একটা সিগমা আছে, একটা সিগমা আর দুটি পাই, এখানে একটা সিগমা আছে, এই কার্বনের সাথে বন্ধন আছে, তাহলে এখানে 1 আর এখানে একটা সিগমা বন্ড আমাদের 2, তাহলে এটা হয়ে যাবে SP। তাহলে আমাদের SP SP2 SP3 কীভাবে বের করতে হয় তোমরা শিখে গেলে, বুঝে গেলে। ঠিক আছে, এবারে আমরা কোশ্চেনে আসি। দেখো দেওয়া আছে আমাদের CH2 CH বন্ড C ট্রিপল বন্ড CH। এখানে যখন আমাদের নামকরণ করতে হবে, দেখো এখানে ট্রিপল বন্ড এবং ডবল বন্ড একই সাথে আছে। এখানে যদি আমি 1 দিই, ট্রিপল বন্ডের 1, এখানে ডবল বন্ডের যদি 1, দুটোরই কার্বন মানে একই পজিশনে যদি ডবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকে, ডবল বন্ড একই পজিশন, ট্রিপল বন্ড এবং ডবল বন্ড একই পজিশনে যদি থাকে, তাহলে আমাদের সর্বদা ডবল বন্ডকে ভ্যালু বেশি দিতে হবে। ঠিক আছে, প্রায়োরিটি দিতে হবে। তাই আমরা এখান থেকে ক্যালকুলেশন শুরু করব। 1 2 3 4, আমাদের নাম্বারিংটা এইভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এবারে দেখো খুলে যদি লিখি তাহলে এরকম হবে অনেকটা স্ট্রাকচারটা। C, এখানে H, এখানে C, এখানে ট্রিপল বন্ড, এখানে C, এখানে H, যেগুলোতে দাগ দেওয়া আছে এগুলো সবগুলো এখানে H বসবে। গেল। এবারে আমাদের বলেছে C1 এবং C4, এটা আমাদের 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এবারে বলেছে 1 নম্বর এবং 4 নম্বর কার্বনের সংকরায়ন কী হবে। এবারে দেখো C1 কার্বনের ক্ষেত্রে, এটা 1 নম্বর কার্বন, C1 কার্বনের ক্ষেত্রে দেখো কয়টা এখানে সিগমা বন্ড আছে, এখানে 1 2 আর এখানে 3, সিগমা 3টি আছে, তাহলে আমাদের লিখতে হবে SP2। C4 এর ক্ষেত্রে দেখো এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা, মানে টোটাল 2টি সিগমা বন্ড আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের SP। বলেছে আমাদের C1 এবং C4, তাহলে অপশানগুলো তোমরা দেখে নাও। সবার প্রথমে C1 হবে SP2 আর C4 হবে SP। আমাদের রাইট আনসার কী হয়ে যাচ্ছে? এখানে অপশান নাম্বার B হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে ধরা যাক STP-তে 112 মিলিলিটার গ্যাসীয় N2 তরলে রূপান্তরিত হলো বা পরিণত হলো, তার ভর কত হবে? আমাদের মাসটা বের করতে হবে N2-র, কত? 112 মিলিলিটার গ্যাসীয় N2। ঠিক আছে, দেখো এটা করতে হলে আমাদের সবার প্রথমেই মোল বের করতে হবে। মোল আমরা কীভাবে বের করব? ভলিউম দিয়ে। আমরা শিখেছি যে মোল ইকুয়ালস টু ভলিউম বাই 22.4 লিটার।
তাই তো, কিন্তু এখানে দেখো মিলিলিটারে দেওয়া আছে আমাদের ভলিউমটা, গিভেন ভলিউম আমাদের মিলিলিটারে দেওয়া আছে, তাহলে আমাদের এখানে লিটার লিখলে চলবে না, লিটারটাকে মিলিলিটারে নিয়ে যেতে হবে। এবারে লিটারকে যদি আমরা মিলিলিটারে নিয়ে যাই তাহলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে তোমরা সরাসরি এটা মাথায় রাখবে যে আরেকটা সূত্র আছে, সেটা হলো ভলিউম আপন 22,400, ঠিক আছে, 22400। এটা যদি হয় তাহলে আমরা এখানে ভলিউমকে মিলিলিটারে লিখতে পারি, আর এটাও মিলিলিটারে হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো ভলিউমের মান আমাদের কত দেওয়া আছে, গিভেন ভলিউম দেওয়া আছে 112 মিলিলিটার বাই 22,400, তাই তো। এবারে কাটাকাটি করলে এখানে আসছে 200, মানে আমাদের মোলটা কত আসছে 1/200 মোল, ঠিক আছে। এবারে এখানে দেখো বলেছে আমাদের ভর আমাদের বের করতে হবে। আমরা জানি যে 1 মোল কোনো বস্তুর ভর হলো তার আণবিক ওজন, তাহলে 1 মোল N2 গ্যাসীয় N2-র ভর কত হবে 2 গুণ 14 মানে 28, তাহলে আমাদের 1/200 মোল N2-র আমাদের ভর কত হবে 2 গুণ 14 গুণ 1/200, তাই তো। 2 দিয়ে 200কে কাটলে এখানে 100 আসবে, আর এখানে 14/100 হলো 0.14 গ্রাম। দেখো আমাদের রাইট আনসার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি। বুঝতে পারলে? তাহলে সবার প্রথমে আমরা মোল বের করে নিলাম যে 112 মিলিলিটার গ্যাসীয় N2 মানে কত মোল N2। এবারে আমরা জানি যে 1 মোল কোনো যৌগ অথবা কোনো মৌল মানে তার আণবিক ওজন, তাহলে 1 মোল N2-র আণবিক ওজন কত 14 দোকানে 28, যেহেতু N2 দেওয়া আছে তাই 14 দোকানে 28, তাহলে আমাদের 1/200 মোলের কত হবে 28 গুণ 1/200 সমান 0.14 গ্রাম। বুঝতে পারলে? একদম। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো বলেছে কোন ক্ষেত্রে মৌলগুলির বিশুদ্ধীকরণ তড়িৎ বিশ্লেষণ দ্বারা সম্পন্ন হয়। কোন ক্ষেত্রে মৌলগুলির বিশুদ্ধীকরণ তড়িৎ বিশ্লেষণ ইলেকট্রোলিসিসের মাধ্যমে আমরা বিশুদ্ধীকরণ করব। অপশন দেওয়া আছে কপার এবং জিঙ্ক, জার্মেনিয়াম এবং সিলিকন, জার্কোনিয়াম এবং টাইটেনিয়াম, তারপর দেওয়া আছে জিঙ্ক এবং মার্কারি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, ঠিক আছে, কপার এবং জিঙ্ক। কপার এবং জিঙ্কগুলিকে আমরা কী করব, কীভাবে বিশুদ্ধকরণ করব তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে নিচের ক্ষারকগুলির কোনটি ডিএনএতে অনুপস্থিত থাকবে। আমরা ডিএনএতে জানি কী কী থাকে, পেন্টোজ সুগার থাকবে মানে শর্করা থাকবে, তারপর কি থাকবে ফসফেট গ্রুপ থাকবে, আর হলো ক্ষারক বা নাইট্রোজেনাস বেস থাকবে। এবারে বলেছে কোনটি ডিএনএতে অনুপস্থিত, ঠিক আছে। ডিএনএতে কি পিরিমিডিন আর হলো পিউরিন দুটি বেসই থাকবে, এর মধ্যে কোন বেসটি অনুপস্থিত থাকবে। অপশন আছে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন নাকি ইউরাসিল। দেখো আমরা জানি যে ডিএনএর ক্ষেত্রে এটি আর হলো GC থাকে। এটি 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং GC হলো 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখানে এ হলো অ্যাডেনিন, টি হলো থাইমিন, জি হলো গুয়ানিন, সি হলো সাইটোসিন। অপশন নাম্বার ডিতে দেখো ইউরাসিল দেওয়া আছে। ইউরাসিল কিন্তু ডিএনএর ক্ষেত্রে থাকে না, ইউরাসিল আরএনএর ক্ষেত্রে দেখা যায়, কার পরিবর্তে থাইমিনের বদলে ইউরাসিল থাকে, ঠিক আছে। তাহলে ইউরাসিল নামক ক্ষারকটি ডিএনএতে অনুপস্থিত। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো বলেছে 19 ক্রিপ্টন 41, 18 আর্গন 40 হলো। ক্রিপ্টন দেওয়া আছে কত 41 আর এখানে 19, আর আর্গন দেওয়া আছে 18 আর হলো 40। এটা পরস্পর কি আইসোটোপ, আইসোবার নাকি আইসোটোন। এ ধরনের প্রশ্ন কীভাবে সলভ করতে হয় তোমাদের শিখিয়েছি। সবার প্রথমে দেখো যে পরমাণু ক্রমাঙ্ক সেম আছে কিনা। দেখো পরমাণু ক্রমাঙ্ক দুজনের ক্ষেত্রেই আলাদা, এখানে 19 এখানে 18, তাহলে আইসোটোপ তো আমাদের হচ্ছে না। তারপর দেখো যে ভর সংখ্যা সেম আছে কিনা। দেখো এখানে ভর সংখ্যা হলো 41, এখানে 40, ভর সংখ্যা সেম না, তাহলে আইসো 12 হবে না। তাহলে এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি আইসোটোন। এবারে যদি তোমরা বিয়োগ করে দেখো যে ভর সংখ্যার থেকে যদি আমরা পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করে দিই তাহলে আমাদের কী আসে নিউটন সংখ্যা আসে, মানে নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা মানে মাস নাম্বার মাইনাস জেড মানে পরমাণু ক্রমাঙ্ক। বিয়োগ করে দেখো দুই ক্ষেত্রেই কী আসবে 12 আসবে, ঠিক আছে। তাহলে 19-এর সাথে 12 যোগ করলে 41 আসে, 18-এর সাথে 12 যোগ করলে 40 আসে। তাহলে নিউটন সংখ্যা দুটি মৌলেরই যদি সেম থাকে তাহলে আমরা তাদেরকে পরস্পরে কী বলে থাকি আইসোটোন বলে থাকি। রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি, ঠিক আছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখা বলেছে সলভে পদ্ধতিতে কোনটি প্রস্তুত হয়। সলভে এক ধরনের পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা নিচের কোন যৌগটিকে প্রস্তুত করে থাকি। অপশন আছে সোডিয়াম, কাপড় কাঁচা সোডা, KClO3 নাকি অ্যামোনিয়া। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি কাপড় কাঁচা সোডা। কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি তোমরা এটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে, ঠিক আছে। কাপড় কাঁচা সোডা আর হলো বেকিং সোডা দুটোরই রাসায়নিক নাম তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই যে অ্যামোনিয়া যে রয়েছে, অ্যামোনিয়াকে আমরা হেবার পদ্ধতিতে প্রস্তুত করে থাকি। এটা তোমাদের পড়ানো হয়েছে যে হেবার পদ্ধতি, তারপরে কন্ট্যাক্ট প্রসেস অর্থাৎ স্পর্শ পদ্ধতি, তারপরে লে ব্ল্যাঙ্ক পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতি, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। এই পদ্ধতিগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কোন পদ্ধতির মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি। তোমরা কিন্তু এই টপিকটি একবার রিভিশন দিয়ে নেবে যদি তোমাদের মনে না থাকে এখনও। আমি বলছি খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই টপিকটি, ঠিক আছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখা বলেছে
নিম্নলিখিত জলীয় দ্রবণগুলির মধ্যে কোন দ্রবণের পিএইচ সর্বাধিক হবে? পিএইচ সর্বাধিক অর্থাৎ দ্রবণটি কী হবে? ক্ষারীয় প্রকৃতির হবে। অপশান দেওয়া আছে দেখো KCl, K2CO3, NH4Cl নাকি NH4/CO3। দেখো KCl আমাদের কী কী দিয়ে তৈরি, কোন অ্যাসিড এবং কোন ক্ষার দিয়ে তৈরি? দেখো KCl তো এক ধরনের লবণ, এখানে অ্যাসিড এবং ক্ষার দুই থাকবে। দেখো KCl হলো KOH নামক ক্ষার, তার সাথে HCl নামক কী দিয়ে? অ্যাসিড দিয়ে তৈরি, ঠিক আছে। KOH ক্ষার এবং HCl অ্যাসিডের বিক্রিয়ার ফলে এই KCl লবণটি উৎপন্ন হয়েছে। এবারে K2CO3 এর ক্ষেত্রে দেখো কী হবে? KOH আর হলো H2CO3। তারপর NH4Cl এর ক্ষেত্রে কী হবে? NH4OH প্লাস HCl। এবারে NH4/CO3 এর ক্ষেত্রে কী হবে? NH4OH প্লাস H2CO3। বুঝতে পারলে? এবারে অপশনগুলো দেখো, এখানে এই যে KOH যে দেওয়া আছে, KOH কি? একটি স্ট্রং বেস, তার সাথে যোগ করা আছে আমাদের স্ট্রং অ্যাসিড। এবারে এখানে KOH দেওয়া আছে স্ট্রং বেস, তার সাথে এখানে H2CO3 দেওয়া আছে উইক অ্যাসিড। তারপর NH4OH দেওয়া আছে কি? উইক বেস, তার সাথে HCl দেওয়া আছে স্ট্রং অ্যাসিড। তারপর এখানে NH4OH কি দেওয়া আছে? উইক বেস, H2CO3 দেওয়া আছে উইক অ্যাসিড। এবারে তোমাদের আমি বলেছিলাম যে যেটা স্ট্রং থাকবে তার ক্ষমতাটা বেশি হবে, দ্রবণ কিন্তু তার মতনই হবে। যদি অ্যাসিড স্ট্রং প্রকৃতির হয় তাহলে দ্রবণটি অ্যাসিডিক হয়ে যাবে, যদি ক্ষার স্ট্রং প্রকৃতির হয় তাহলে কিন্তু দ্রবণটি ক্ষারীয় প্রকৃতির হবে। আর দুজনেই যদি স্ট্রং থাকে তাহলে দ্রবণটি নিউট্রাল হয়ে যাবে, ঠিক আছে, মানে কেউ ডমিনেন্ট শো করতে পারবে না। এবারে অপশন নাম্বার এতে দেখো আমাদের দেওয়া আছে যে স্ট্রং বেস এবং স্ট্রং অ্যাসিড, তার মানে KCl কি হবে? একটি নিউট্রাল সল্ট হবে। তাহলে আমাদের এটা রাইট আনসার হচ্ছে না, কারণ আমাদের বলছে পিএইচ সর্বাধিক, মানে আমাদের ক্ষারীয় দ্রবণটি নির্ণয় করতে হবে বা বের করতে হবে। দেখো এবারে K2CO3 এর ক্ষেত্রে স্ট্রং বেস দেওয়া আছে, উইক অ্যাসিড দেওয়া আছে। এখানে দ্রবণটি কিন্তু বেসিক প্রকৃতির হবে, কারণ এখানে বেস শক্তিশালী, বেস হলো ডমিনেন্ট। তাহলে আমাদের রাইট আনসার বি হতে পারে, টিক দিয়ে রাখলাম। এবারে NH4OH এবং HCl এর মধ্যে উইক বেস এবং স্ট্রং অ্যাসিড। এখানে দেখো অ্যাসিডটা স্ট্রং দেওয়া আছে, তার মানে দ্রবণটি কী হবে? অ্যাসিডিক প্রকৃতির হবে, অর্থাৎ পিএইচ কম হবে, ঠিক আছে, সর্বাধিক নয়, সর্বনিম্ন হতে পারে। তারপর NH4/CO3 ক্ষেত্রে দেখো দুজনেই কি? উইক প্রকৃতির, এখানে কিন্তু পিএইচ বেশি হবে না। তাহলে এবারে এখানে দেখো আমাদের যেটা দেখলাম আমরা বি নাম্বার অপশানে, যে স্ট্রং বেস আছে তার মানে দ্রবণটি কী হবে? ক্ষারীয় প্রকৃতির হবে, অর্থাৎ এর পিএইচ সর্বাধিক হবে। রাইট আনসার হয়ে যাবে আমাদের এখানে অপশান নাম্বার বি, ঠিক আছে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, বলেছে কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ধন বর্তমান? হাইড্রোজেন বন্ধন বর্তমান কোন যৌগটিতে? অপশান দেওয়া হচ্ছে HCl, H2S, শুষ্ক বরফ নাকি বরফ। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ঠিক আছে, বরফের মধ্যে হাইড্রোজেন বন্ধন বর্তমান। আর এই যে শুষ্ক বরফ কিন্তু CO2, ঠিক আছে, ড্রাই আইস। CO2-র মধ্যে হাইড্রোজেন বন্ধন নেই, H2S এর মধ্যে হাইড্রোজেন বন্ধন নেই, আর HCl এর মধ্যেও হাইড্রোজেন বন্ধন নেই। HCl এর মধ্যে আয়নিক বন্ড প্রেজেন্ট আছে, ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, বলেছে Cl2O7 ক্লোরিনের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কীভাবে বের করতে হয় তোমাদের আমি শিখিয়ে দিয়েছিলাম। এখানে Cl2O7 দেওয়া আছে যৌগটি, এখানে আমাদের ক্লোরিনের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বের করতে হবে। দেখো আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি, যার জারণ সংখ্যা আমাদের বের করতে হবে সেটাকে আমরা X ধরে নেব। এবারে দেখো ক্লোরিন এখানে আমাদের দুটি দেওয়া আছে, Cl2O7, তাই তো। আর আমরা ক্লোরিনের জারণ সংখ্যা ধরে নিলাম X, ক্লোরিন যেহেতু দুটি আছে তাই আমরা এখানে লিখব 2X। এবারে আমরা অক্সিজেনের জারণ সংখ্যা জানি কত হয়? -2 হয়, তাহলে এখানে লেখো প্লাস, তারপর -2 লেখো, আর এখানে কয়টা আছে অক্সিজেন? 7টা আছে। এবারে এখানে এই যে যৌগটি আছে, এই যৌগটি কি নিউট্রাল প্রকৃতির? বাইরে তো কোনো আয়ন নেই, বাইরে কোনো আয়ন আছে না, 0, তাই আমরা সমান সমান দিয়ে 0 লিখব, ঠিক আছে। এবারে লেখো 2X, এবারে -14 = 0, 2X = 14, তাহলে X = 7, এখানে +7 আসবে, ঠিক আছে। আমাদের সাইনগুলো খুব ভালোভাবে দেখতে হবে যে প্লাস হবে না মাইনাস হবে, অবশ্যই এখানে প্লাস হবে। রাইট আনসার দেখো হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ, ঠিক আছে, +7। তাহলে Cl2O7 ক্লোরিনের জারণ সংখ্যা কত হলো? +7। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, একটি অঙ্ক দেওয়া আছে, বলেছে 50 কেজি ভরের কোনো বস্তুর ভরবেগ দেওয়া আছে 10⁻³ কেজি মিটার/সেকেন্ড, বস্তুটির গতিশক্তি কত হবে? আমাদের ভর দেওয়া আছে, আমাদের ভরবেগ দেওয়া আছে, আমাদের গতিশক্তি বের করতে হবে। কোন সূত্রে ভরবেগ এবং গতিশক্তি সবগুলোই রয়েছে? দেখো কাইনেটিক এনার্জি = P²/2m। এখানে দেখো কাইনেটিক এনার্জি আমাদের গতিশক্তি দেওয়া আছে, এখানে মাস আমাদের ভর দেওয়া আছে, P আমাদের ভরবেগ দেওয়া আছে। এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে, এটা তোমাদের পড়ানো হয়েছিল যে P = √/2me। এই সূত্র থেকেই কিন্তু আমরা
এই সূত্রটি লিখলাম, ঠিক আছে, এই সূত্রটি লিখলাম পি স্কোয়ার ইকুয়ালস টু 2me অথবা পি ইকুয়ালস টু রুট ওভার 2me থেকেই এই সূত্রটা আমরা নির্ণয় করতে পারি। এবারে আমাদের বলেছে গতিশক্তি কত, কাইনেটিক এনার্জি আমাদের বের করতে হবে। এখানে ভরবেগ দেওয়া আছে 10⁻³ 10⁻³ যদি আমরা স্কোয়ার করে দিই 10⁻³ যদি আমরা স্কোয়ার করে দিই কত আসে 10⁻6, তাহলে এখানে লেখো 10⁻6। এবারে নিচে 2 আর মাস আমাদের কত দেওয়া আছে 50 কেজি, তাহলে 50 লিখলে। এবারে 50 2 গুণ করলে কত হবে 100, 10⁻6 বাই 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার, তাহলে 10⁻2 10⁻6কে কাটলে 10⁻4 আসছে। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি হবে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 10⁻4 জুল। রাইট আনসার আমাদের কী হয়েছে, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে। তাহলে 50 কেজি ভরের কোনো বস্তুর ভরবেগ যদি 10⁻³ কেজি মিটার পার সেকেন্ড হয়, তাহলে বস্তুটির গতিশক্তি হবে 10⁻4 জুল। খুব ইজি একটা কোশ্চেন ছিল, কিন্তু ভালো কোশ্চেন। এ ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে, ফর্মুলার মধ্যে ডাইরেক্ট মান বসিয়ে দিলেই আনসার বেরিয়ে আসে। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে ঘর্ষণ বলটি যে বলের কারণে উৎপন্ন হয় তার প্রকৃতি কী হবে। অপশন আছে মাধ্যাকর্ষণ জনিত, তড়িৎচুম্বক জনিত, সমসঞ্জন আসঞ্জন জনিত নাকি অজ্ঞাত। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, সমসঞ্জন এবং আসঞ্জন জনিত কারণেই ঘর্ষণ কাজ করে থাকে। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে নিরক্ষরেখা বা বিষুবরেখা থেকে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে জি এর মান কী হবে। এটা পৃথিবী, এটা হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখা থেকে যখন আমরা মেরুর দিকে যাব তখন আমাদের জি, ঠিক আছে, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটির মান কী হবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, 45 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত হ্রাস পাবে নাকি স্থির থাকবে। দেখো এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি তোমাদের তবুও কোশ্চেনটি করাবো, কারণ কোশ্চেনটি খুব ভালো। দেখো এটা যদি আমাদের করতে হয় সবার প্রথমে আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, সেটা হলো জি নট ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা, ঠিক আছে, এটা আমাদের সূত্র। এবারে যখন আমরা এই যে বিষুবরেখা বা নিরক্ষরেখা থেকে পোলের দিকে যাব তখন আমাদের থিটার মান কী হবে 90 ডিগ্রি। ডাইরেক্ট পোলে আমাদের থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে এখানে লেখো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 90 ডিগ্রি, তাই তো। কস 90 ডিগ্রির মান আমরা জানি 0, তাহলে এখানে জি নট ইকুয়ালস টু আমাদের জি আসছে, মানে মেরুতে আমাদের মান কী হবে জি হয়ে যাবে, আর বিষুবরেখায় কী হবে জির থেকে কিছুটা পরিমাণ হলেও কম হবে, কারণ আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা করতে হয়। তাহলে দেখো যখন আমরা বিষুবরেখা থেকে মেরুর দিকে যাব তখন ধীরে ধীরে আমাদের জি এর মানটা কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তাই তো, বৃদ্ধি পাচ্ছে। তো যদি আমরা বিষুবরেখায় থাকি তাহলে আমাদের ওমেগা স্কোয়ার আর কস 0 ডিগ্রি লিখতে হবে, সেখানে আমাদের জির থেকে ওমেগা স্কোয়ার আর মাইনাস করতে হবে। এবারে মেরুর দিকে যদি যাই তাহলে কিন্তু আমাদের জির থেকে কোনো কিছু মাইনাস করতে হবে না। তাহলে আমরা এমনিতেই বুঝতে পারছি যে যদি আমরা বিষুবরেখা থেকে মেরুর দিকে যাই তাহলে আমাদের জির মানটা ধীরে ধীরে বাড়তে থাকবে, মানে এখানে কম থাকবে তারপর এখানে গিয়ে বেশি হবে, ঠিক আছে। চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো বলেছে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কোনটির উপর নির্ভর করে। অপশন আছে আয়তন, উষ্ণতা, চাপ নাকি গ্যাস অণুর আকার। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি উষ্ণতার উপর নির্ভর করে থাকে, রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, টেম্পারেচারের উপর নির্ভর করে। নেক্সট 22 নম্বর প্রশ্ন এবং ভালো একটা কোশ্চেন দেওয়া আছে, বলেছে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট ক্রাউন কাচের মধ্যে আলোর গতিবেগ কত হবে। 1.5 প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মিউ এর মান দেওয়া আছে, ঠিক আছে। 1.5 আমাদের ভির মান বের করতে হবে। কীভাবে বের করব, আমরা একটা সূত্র জানি যে মিউ ইকুয়ালস টু কি সি আপন ভি, তাই তো। এবার আমাদের ভির মান বের করতে হবে, তাহলে ভি ইকুয়ালস টু সি আপন মিউ। এখানে সি কি, সি হলো আলোর গতিবেগ। আলোর গতিবেগ কত, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো 3 × 10⁸, লেখো 3 × 10⁸। এবারে মিউ এর মান আমাদের দেওয়া আছে 1.5, 1.5 দিয়ে যদি আমরা 3কে কাটি এখানে আসছে 2 সমান সমান 2 × 10⁸, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। অপশান নাম্বার দেখো আমাদের সি নাম্বার হয়ে যাচ্ছে রাইট আনসার, বুঝতে পারলে। তাহলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট ক্রাউন কাচের মধ্যে আলোর গতিবেগ কত হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে তোমরা কিন্তু এই সূত্রটা খুব ভালোভাবে মাথায় রাখবে যে মিউ ইকুয়ালস টু সি আপন ভি, যেখানে সি হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আর ভি হলো কোনো মাধ্যমে আলোর গতিবেগ, মিউ হলো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে একটি তামার তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে 1.6 সেকেন্ড সময়ে তারটির যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয় তা হলো। খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে তোমাদের দুটো সূত্রের প্রয়োজন হবে, আমি তোমাদের স্টেপে স্টেপে দেখাবো, তোমরা বোঝার চেষ্টা করো। দেখো এখানে সবার প্রথমে দেওয়া আছে আই 1 অ্যাম্পিয়ার, লেখো আই ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। তোমাদের যেগুলোর মান দেওয়া থাকবে সেগুলো তোমরা আগে খাতায় লিখে রাখবে, তাহলে কিন্তু তোমাদের সূত্র প্রয়োগ করতে সুবিধা হবে। আই দেওয়া আছে, এবারে আমাদের টি দেওয়া আছে, টি ইকুয়ালস টু 1.6। এবারে বলেছে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে যত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়, আমরা জানি যে কিউ ইকুয়ালস টু এন
ই, এখানে আমাদের এন এর মানটাই বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ইর মান আমরা জানি যে 1.6 × 10⁻⁹, আমাদের শুধু কিউ এর মানটা প্রয়োজন হলেই এন এর মানটা আমরা বের করতে পারি। এবার এই কিউ এর মান আমরা বের করব এই আই এবং টির থেকে। কীভাবে? আমরা জানি যে কিউ ইকুয়ালস টু আই টি, ঠিক আছে। এবারে আই এর মান আমাদের দেওয়া আছে 1, টির মান দেওয়া আছে 1.6, তাহলে কিউ এর মান হচ্ছে 1.6, ঠিক আছে। কিউ ইকুয়ালস টু 1.6। এবারে এই কিউ এর মান এখানে বসিয়ে দাও, কত হচ্ছে? কিউ এর মান 1.6 ইকুয়ালস টু এন ইন্টু, আমরা ইর মান মাত্রই জানলাম কত, 1.6 × 10⁻⁹, ঠিক আছে। তাহলে 1.6 কাটা গেল, তাহলে এখানে আমাদের কত আছে? 1, আর এখানে আছে 10⁻⁹। এবারে যদি আমরা এন লিখি, এন ইকুয়ালস টু 1/10⁻⁹, মানে হলো 10⁻⁹, ঠিক আছে। 10⁻⁹কে উপরে নিয়ে গেলে 10⁻+19 হয়ে যাবে। তাহলে আমাদের সেখানে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, 10⁻19। ভালো কোশ্চেন। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা একটু পিছিয়ে গিয়ে আবার কমপ্লিট কোশ্চেনটি পড়বে ভালো মতো, তারপর সলিউশনটা ভালো মতো যদি দেখো, কীভাবে বোঝালাম সেটা যদি বোঝার চেষ্টা করো, তাহলে আশা করছি বুঝতে পারবে। যদি কোনো রকম অসুবিধা হয় তবু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, নতুবা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা কিন্তু তোমাদের ডাউটগুলো পোস্ট করতে পারো। এমনকি তোমরা নিজেদের একে অপরকে ডাউট সলভের মাধ্যমে কিন্তু সাহায্য করতে পারো। এই সুযোগ সুবিধা কিন্তু তোমাদের এই দুই গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা অতি সত্বর কিন্তু এই দুই গ্রুপে জয়েন করো। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখা বলেছে, কলোয়েডের কোন ধর্মটি কলোয়েড কণার আধানের উপর নির্ভরশীল নয়? কলোয়েডের কোন ধর্মটি কলোয়েড কণার আধান আয়নের উপর নির্ভরশীল নয়? অপশান দেওয়া আছে কোয়াগুলেশন, ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রোঅসমোসিস নাকি টিন্ডাল ইফেক্ট। দেখো এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, টিন্ডাল ইফেক্ট কিন্তু কলোয়েডের কোনো কণার আধানের উপর নির্ভরশীল নয়। কোয়াগুলেশন অবশ্যই আধানের উপর নির্ভর করে, আধানের বিভিন্ন ক্রিয়ার ফলে কোয়াগুলেশন হয়, মানে তঞ্চন হয়। তারপর ইলেকট্রোফোরেসিস, এখানটা নামেই আসছে ইলেকট্রো, তো এখানে আধান থাকবে। তারপর ইলেকট্রোঅসমোসিস, এখানেও নামেই আসছে ইলেকট্রো, তো এখানেও আধানের কিন্তু কাজ রয়েছে, আধানের উপর নির্ভর করে ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রোঅসমোসিস এবং কোয়াগুলেশন। কিন্তু টিন্ডাল ইফেক্ট কিন্তু কোনোরূপ আধানের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার ডি। নেক্সট 25 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন দেখা বলেছে, গ্রাফাইট, হীরক আর কয়লা হলো। অপশন রয়েছে কার্বনের সমস্থানিক, কার্বনের রূপভেদ, কার্বনের সমবয়ব নাকি কার্বনের প্রতিবিম্ব। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে, কার্বনের রূপভেদ, অ্যালোট্রপস অফ কার্বন। কি গ্রাফাইট, হীরক এবং কয়লা, তার সাথে ফুলেরিনও কিন্তু এই কার্বনের রূপভেদ, ঠিক আছে, অথবা অ্যালোট্রপ। বুঝতে পারলে? তাহলে এই ছিল আজকে আমাদের টোটাল 25টি প্রশ্ন। আশা করছি তোমাদের সকলের সব ঠিক হয়েছে। যাদের সব ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর যাদের কিছু ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে তোমরা সেটা চেক করো, সেই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটা দেখো, সঠিক এক্সপ্লেনেশন আমি কী দিলাম সেটা মনোযোগ সহকারে শোনো। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তো বললাম আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু পোস্ট করতে পারো, ঠিক আছে। এবারে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এখনই জানাবে যে তোমার কত মার্কস আসছে। আমি আশা করছি তোমরা খাতা পেন নিয়েই বসো আর ক্যালকুলেট সাথেই করো। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের মার্কসগুলো কিন্তু চেক করব। এবারে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে যাও, সেখানে জয়েন করো। এই পিডিএফটি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও, পিডিএফটি কমপ্লিট পড়ো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানাও, তোমার সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। আর অবশেষে সেকেন্ড লাস্ট স্লাইডে তোমরা এই স্লাইডটি পাবে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস। এখানে আমাদের সমস্ত গ্রুপ, সমস্ত পেজ, সমস্ত চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। শুধুমাত্র তোমরা ক্লিক হেরে ট্যাপ করলে সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে জয়েন বা ফলো বাটন ট্যাপের মাধ্যমে আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে, ঠিক আছে। আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যম কিন্তু এই চ্যানেল এবং এই গ্রুপগুলো। তোমাদের এক্সামের আর কিছুদিন রয়েছে, এখন তোমাদের শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করানো হবে এবং এক্সামের পরে রয়েছে তোমাদের কাউন্সেলিং প্রসেস। এই কাউন্সেলিং প্রসেসেও কিন্তু এই সমস্ত গ্রুপ এবং এই কম্পোজ স্টাডি চ্যানেল তোমাদের হেল্প করবে। তো আশা করছি তোমরা সকলে এই গ্রুপগুলোতে জয়েন করে থাকবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা এখনও ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দাও। তোমাদের জন্য যদি এই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস সিরিজ, মক টেস্টগুলো সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ, এগুলো আমাদের জন্য হেল্পফুল হচ্ছে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও কম্পোজ স্টাডির সাথে যুক্ত হয়নি তাদের কাছে লিঙ্ক পাঠিয়ে দাও, তারাও যাতে কম্পোজ স্টাডির সদস্য হতে পারে এবং এখান থেকে কিছু শিখতে পারে, ঠিক আছে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলে নতুন, তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন মিস না হয়। ক্লাস আসার সাথেই যেন তোমরা ক্লাসগুলো দেখতে পারো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি কোশ্চেন প্র্যাকটিস ক্লাসে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।